আশুলিয়া পোশাক কারখানা খুলতেই কয়েকটিতে বিশৃঙ্খলা, মহল বিশেষের উস্কানির অভিযোগ অর্থ উপদেষ্টার। গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় গণভবনকে করা হবে জাদুঘর, থাকবে 16 বছরে হতাহতের তালিকা, জানিয়েছেন উপদেষ্টারা। মানুষকে নিয়েই বিএনপির রাজনীতি, বলেছেন আমির খসরু, বন্যার্তদের পাশে থাকার ঘোষণা ইশরাকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা কয়েকদিনের বিশৃঙ্খলা শেষে কড়া নিরাপত্তায় আজ খুলেছে সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানা। তবে শ্রমিক বিক্ষোভের জেরে বেশ কয়েকটি কারখানায় আবার ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে শান্তিপূর্ণভাবেই বেশিরভাগ কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা, কিন্তু বেশ কয়েকটি কারখানা হঠাৎই ছুটি ঘোষণা করে। নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টস সহ কয়েকটি কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। আতঙ্কিত হয়ে আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আন্দোলনকারী শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। প্রতিদিনই আলোচনার কথা বলে শ্রমিকদের ডেকে আনা হয়, তবে কোনো সিদ্ধান্ত দেয় না মালিকরা। তাই বাধ্য হয়েই বিক্ষোভে নেমেছেন তারা। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে শিল্প পুলিশ। ইন্ডিভিজুয়াল যেগুলো আছে আমরা বিজেএমকে প্রস্তাব দিচ্ছি, যেহেতু দাবি দেওয়াগুলো অনেকগুলি কাছাকাছি, তাহলে গ্রুপ ওয়াইজ সবাই একসাথে বসে 3 পক্ষ মিলে তারপর আপনার এটা সলিউশন করেন, তাতে করে আরও তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হবে। তারপর আমরা মাঠ পর্যায়ে যারা আছি, আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি ঘুরে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। আমরা 1000 টাকা দাবি করছি, 1000 টাকা হাজিরা বোনাস। তারা তো বলতে পারে যে আমরা 700 দিব বা 800 দিব, কথা আছে না যে আমরা 800 টাকা দেই, তোমরা 200 এটা পরে দেখা যাবে, তোমরা কাজ করো। আশ্বাস আছে না, 7টার পরে টিফিন বিল বলছে, তারা বলতে পারে যে আমরা 8টার পরে দিব, এটা কথা আছে না। এরকম কোনো কথাই তাদের নাই। এক সপ্তাহ ধরেই চলতেছে এরকমই, প্রতিদিন যাচ্ছি আর আইতাছি, আর এই প্রতিদিন এরকম এই যে হ্যারাসমেন্ট করতেছে, এটা কিন্তু মালিক পক্ষ আসলে ঠিক করতেছে না। গাজীপুর আশুলিয়ায় পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করলেও এতে কারো কারো ইন্ধন রয়েছে, মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে পরিস্থিতি দ্রুতই উন্নতির আশা তার। রাঘব বোয়ালের ব্যাংক হিসেব জব্দ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। কালো টাকার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR ব্যবস্থা নেবে। আলু, পেঁয়াজের মতো নিত্য পণ্যের দাম কমাতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজ চলছে সিন্ডিকেট ভাঙতে, তবে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে কিছুটা সময় লাগছে বলে মন্তব্য করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা তো পুলিশ পারবে না বা আর্মি বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে ট্রেড বডির সাথে তো আলাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো। ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখে জাদুঘর করতে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার গণভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বেলা 11:30টার দিকে গণভবনে যান শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই 3 উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান বলেন, সিলেটে মাজারে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নাজেহালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণভবনকে জাদুঘরে পরিণত করে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের হাতে হতাহতের তালিকা ও প্রতিবাদের চিহ্ন সংরক্ষণ করার কথাও বলেন উপদেষ্টারা। 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে
সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। বিএনপির আগামী রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন। আমির খসরু আরও বলেন, দেশের মানুষের সমস্যাকে চিহ্নিত করে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে, আগামীতেও করবে। বিএনপির রাজনীতির শক্তি জনগণ। পরে জেলা সদরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে মুক্ত মঞ্চে জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। এই যে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা একটা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি না? এই আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এই নতুন রাজনীতি আমরা করতে যাচ্ছি। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিলে 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শনিবার দুপুরে চাটখিল উপজেলার নোয়াখালা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের রোকেয়া মঞ্জিলে এই ত্রাণ বিতরণ করেন। ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর চেয়ারম্যান পরাণ চৌধুরীর ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মজিবুল হক চৌধুরী সহ বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতারা উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন যে উপজেলা ইউনিয়নগুলো ভিতর পর্যন্ত আমরা ঘুরে দেখেছি এবং সেখানে দেখে আমার অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে যে যারা এখানে বসবাস করছে তারা কি পরিমাণ দুঃখ, কষ্ট এবং প্রতিনিয়ত একটা এইখানে এইভাবে বসবাস করা প্রায় অসম্ভব। এবং যে আশ্রয় কেন্দ্রগুলো দেখেছি স্কুলগুলোর, সেটাও ভয়াবহ অবস্থা। কোনো আশ্রয় কেন্দ্রের একতলা পর্যন্ত পানির নিচে। আমি অত্যন্ত মর্মাহত এবং আমি বলতে চাই যে দেশবাসী যারা বন্যা দুর্গত তাদের পাশে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যার জায়গা থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এটাই কাম্য। এবং আমি ব্যক্তিগতভাবে সেই কাজটি করে চলেছি এবং আগামীতেও করে যাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ সহ বিএনপির আরও কিছু কর্মসূচি নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 4 বছর কারাভোগের পর নিজ নির্বাচনী এলাকায় পা রাখলেন বিএনপি নেতা সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সকালে ঢাকা ধানমন্ডির বাসা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকায় পৌঁছেন তিনি। তালা উপজেলা বিএনপির আয়োজনে কুমিরা হাই স্কুল মাঠে হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়। 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছর কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, হামলা, লুটপাট, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তার দল। মাগুরায় সদর উপজেলা সত্যজিৎপুর মহাশ্মশান আশ্রম প্রাঙ্গণে শান্তি সুরক্ষা সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, জনগণের রাজনীতিকে ধ্বংস করে আওয়ামী লীগ গণহত্যাকারী ও গণধিকৃত দলে পরিণত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ ও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কয়েক নেতা। স্থানীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী ও তানোর উপজেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ মাহফিল হয়েছে কেরানীগঞ্জে। কালুনগর সরকারি প্রাইমারি স্কুল মাঠে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় 8,000 পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁও জেলা কৃষক দল। স্থানীয় প্রেস ক্লাবে এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নম্র চৌধুরী সহ অন্যরা। জাতীয়তাবাদী রিকশা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MA মজিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ যেন আরেক তাকসিম খান। ঢাকা ওয়াসার এমডি তাকসিম যেমন বারবার নিয়োগ পেয়েছেন, তেমনি 14 বছর পদ দখল করে বসে আছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহ। তার বিরুদ্ধে রয়েছে প্রকল্পের ধীরগতি, ব্যয় বৃদ্ধি, সিস্টেম লস, স্বজনপ্রীতি সহ দুর্নীতির অসংখ্য অভিযোগ। এরপরও গত মাসে অষ্টমবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সাম্প্রতিক সময়ে বারবার সংবাদের শিরোনাম হওয়ায় এবার চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্প ও এমডির দুর্নীতি তদন্তে নেমেছে উচ্চ পর্যায়ের দল। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। 2009 সালের 6 জুলাই 1 বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান চট্টগ্রাম ওয়াসার এমডি AKM ফজলুল্লাহ। 2011 সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে ফের নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে মেয়াদ নবায়ন করে এখনো পর্যন্ত পদে রয়েছেন তিনি। কাজে ধীরগতি, অনিয়ম সহ নানা অভিযোগ 81 বছর বয়সী এই এমডির বিরুদ্ধে। তবে এমডির দাবি কোনো দুর্নীতি করেননি তিনি। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, আপনি তাকে দায়িত্ব থেকে আজকে অব্যাহতি দেন, কালকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেগুলো নিয়ে আপনি তদন্ত শুরু করেন। দুর্নীতি হওয়ার কোনো স্কোপ এগুলোতে নাই। কেন নাই আপনি জানেন, প্রকল্পগুলো যখন রেডি হয় প্রথমে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের বা যে কোনো লোড গেম এজেন্সি ওরা ওদের লোক পাঠায়, কনসালটেন্ট পাঠায়, তারা এগুলো চেক করে, সব স্টাডি করে তারা রিপোর্ট দেয়। তখন ওরা দেখে যে এটা ফিজিবল কিনা, ফিজিবল তারা অ্যাকসেপ্ট করে। তখন আমরা এখানে ডিপিপি তৈরি করি, ডিপিপি ওদের কাছে দেখাই, ওরা তখন দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে। তখন আমরা মন্ত্রণালয়ে পেশ করি, মন্ত্রণালয় থেকে পারচেজ কমিটি, পারচেজ থেকে একনেক অনুমোদনে আবার আসতে পর তখন আমরা কনসালটেন্ট নিয়োগ করে ডিজাইন ড্রয়িং করে টেন্ডারে যাই, এবং সেই টেন্ডারও বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়তে পারচেজ কমিটি অনুমোদন হয়ে আসলে পরে তারপর আমরা ওয়ার্ক অর্ডার দিই। এবং এখানে যে কনসালটেন্ট নিয়োগ হয় সেই কনসালটেন্টরা বিল সার্টিফাই করে, আমরা এক পয়সা বিল সার্টিফাই করতে পারি না। আর এমডি তো কোনো স্কোপই নাই, এই বিল সার্টিফাই করে কনসালটেন্ট, সেখান থেকে আসে আমাদের এখানে পিডির কাছে, পিডির যে ডিপার্টমেন্টের লোকজন আছে তারা এগুলো সার্টিফাই করে, সেখান থেকে চিবি থেকে ডিএমডি থেকে আমার কাছে আসে। আমার কাছ থেকে আসার পরে এটা চলে যায় পেমেন্টের জন্য এই অ্যাকাউন্টস থেকে চলে যায় বিদেশিদের কাছে, যে চেক করে দেখা আছে কিনা, তখন বিদেশি পেমেন্টের জন্য পাঠায়। তো এই জায়গায় কোন জায়গায় আপনার এখানে করাপশন দুর্নীতি করার জায়গা আছে বলেন? এদিকে গত কয়েকদিন ধরে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ নামের একটি সংগঠন। তার দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল। প্রকল্প বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখা, এই আর্থিক খাত সংশ্লিষ্ট এগুলো ছাড়াও অন্যান্য প্রশাসনিক বিষয়েও আমরা তদন্ত করছি, যেমন নিয়োগ, বিদেশ ভ্রমণ, এটির আপনার পানির বিক্রয় বিতরণ এবং পানির মূল্য নির্ধারণ ইত্যাদি। কোনো ক্ষেত্রে ওয়াসা পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সব কিছুই আমরা খতিয়ে দেখছি। AKM ফজলুল্লাহর আমলে চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে 10টি প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 14,000 কোটি টাকারও বেশি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে শনিবার রাজশাহীতে তিনি কথা বলেন। 3 দিনের সরকারি সফরে তিনি মাদ্রাসা ও মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গঠিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে, কেবল ষষ্ঠী থেকে নয়, এখন থেকে দেবে, এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফার্বার
ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে। শ্রমিকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের পর নরসিংদীর জনতা জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে মিল বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। মিলটিতে 7,000 শ্রমিক কর্মরত ছিলেন। পুনরায় চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে বন্ধ ঘোষণায় শ্রমিকরা অসন্তুষ্ট। বন্ধ ঘোষণার পর মিলটির কলোনি ছাড়েন শ্রমিকরা। জনতা জুট মিলস কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতিকারীরা প্রতিষ্ঠানের ভেতরে দাঙ্গা হাঙ্গামা, ভয়ভীতি প্রদর্শন এবং ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় মিল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাগপাড়া গ্রামের আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিল লিমিটেডে 14 দফা দাবিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোহাম্মদ কদরুল হাসানের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত 11টা থেকে নিখোঁজ কদরুল হাসান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। কদরুল হাসানকে খুঁজে পেতে প্রধান উপদেষ্টার বিশেষ দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরীফ বাদশার বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। গত 16 বছরে তিনি ক্ষমতার অপব্যবহার করে দ্বীপের অসংখ্য মানুষকে নির্যাতন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগীরা। পোশাক কর্মী মনিরুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আসামি করায় নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বারের সদ্য সভাপতির দায়িত্ব নেওয়া মাসুদুজ্জামান। নারায়ণগঞ্জ চেম্বার ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও জমি ফেরত পেতে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর জুলুমের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনার আমার দেশ পরিবার। জেলা প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে ফেনী পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক জিয়াউল হায়দার পলাশ। মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে ফারুক হাওলাদার নামে এক গ্রিস প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ডাসার উপজেলার পূর্ব এলাকায় এই ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 950 পরিবারকে 7 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝালকাঠিতে জমকালো আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে ঝালকাঠি শহরের 4টি সহ বিভিন্ন উপজেলার 10টি মণ্ডপে গণেশ পূজা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশুলিয়ায় পোশাক কারখানা খুলতেই কয়েকটিতে বিশৃঙ্খলা, মহল বিশেষের উস্কানির অভিযোগ অর্থ উপদেষ্টার। গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় গণভবনকে করা হবে জাদুঘর, থাকবে 16 বছরে হতাহতের তালিকা, জানিয়েছেন উপদেষ্টারা। মানুষকে নিয়েই বিএনপির রাজনীতি, বলেছেন আমির খসরু। বন্যার্তদের পাশে থাকার ঘোষণা ইশরাকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।